আমি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে আহ্বান জানাবো যে 16 বছরের ক্ষত কখনোই 16 দিনে কখনোই শুকায় না, তার জন্য সময় দিতে হয়। আপনারা এখন প্রত্যেকটা জায়গায় যেভাবে আন্দোলন করছেন বিভিন্ন দাবিতে, 4 দফা 8 দফা 10 দফা বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন, কেউ চাকরি জাতীয়করণের জন্য আন্দোলন করছেন, স্থায়ী হওয়ার জন্য আন্দোলন করছেন, প্রমোশনের জন্য আন্দোলন করছেন, বদলির জন্য আন্দোলন করছেন। দেখুন, একটা 16 বছরে একটা ডিফল্ট সিস্টেমকে এটাকে স্বাভাবিকীকরণের জন্য সরকারকে একটা নির্দিষ্ট সময় দিতে হবে। এখন আপনারা এই একটি সংকটকালীন সময়টিকে পুঁজি করে যদি আপনারা অস্থিতিশীল করতে চান, তাহলে আমরা ধরে নেব যে আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা বিতর্কিত করার চেষ্টা করছেন। আপনাদের প্রতি আহ্বান জানাবো, এই যে অন্তর্বর্তীকালীন সরকারটি গঠিত হয়েছে সেটি 16 দিনও হয় নাই, এখনও পর্যন্ত 16 দিনও হয় নাই এই অন্তর্বর্তীকালীন সরকারের। তাহলে আপনারা কিভাবে প্রত্যাশা করেন 16 দিনের যে ক্ষতটি, এই ক্ষতটি 16 বছরের ক্ষতটি এই 16 দিনেই পূরণ হয়ে যাবে? আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা শান্তিপূর্ণভাবে আলোচনার দ্বার উন্মুক্ত। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা রয়েছেন তাদের কাছে আপনাদের আলোচনার দ্বার উন্মুক্ত। আপনারা আলোচনা করে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করুন। আজকে আমি সচিবালয়ে গিয়েছি। আজকে যখন আমি ইউনিভার্সিটিতে কাজ করছিলাম তখন আমি খবর পেয়েছি সচিবালয়ে একাধিক মহল, সচিবালয়ের যে গেটগুলো রয়েছে এই গেটগুলো প্রত্যেকটিকে দখল করে সচিবালয়ের এন্ট্রেন্স এবং এক্সিট এই দুটিকে বন্ধ করে ফেলেছে। দেখুন, রাষ্ট্রের সর্বোচ্চ যে প্রতিষ্ঠান, যেখান থেকেই আমাদের কাঠামোগত সংস্কার, আমাদের কাঠামোগত পদ্ধতি সব কিছুই পরিচালিত হয় সচিবালয় থেকে। আপনারা যদি সচিবালয়কে ডিস্টেবলাইজ করার এক ধরনের ষড়যন্ত্র করেন, সেটি কিন্তু রাষ্ট্রের জন্য কোনো শুভবার্তা দেয় না। আপনারা আজকে সারাদিন যে কাজটি করেছেন, সচিবালয়ের গেটগুলো আটকে রেখে সেখানে আপনারা কর্মকর্তাদেরকেও ঢুকতে দেননি, বের হতে দেননি, এবং সেখানে বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থীরা আজকে আপনারা যে কাজটি করেছেন, আপনারা গেট ভেঙে আপনারা সচিবালয়ে প্রবেশ করেছেন। প্রবেশ করার পরে আপনারা একটা অস্থিতিশীল এবং একটি অপ্রত্যাশিত একটি পরিবেশ তৈরি করার মধ্য দিয়ে যিনি শিক্ষা সচিব ছিলেন, আপনারা সরাসরি 18 তলায় সেখানে গিয়ে ওনাকে অবরুদ্ধ করেছেন। এখন আন্দোলন করার, দাবি জানানোর একটি প্রক্রিয়া রয়েছে। আমরা বারবার বলেছি আপনাদেরকে, আপনারা নিয়মতান্ত্রিকভাবে আপনারা আপনাদের দাবিগুলো জানান এবং সেগুলো আলোচনার মধ্য দিয়ে অবশ্যই সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখন দেখা যাচ্ছে যারা গত 16 বছর একটি ফেসবুকে কমেন্ট করতো না, রিয়্যাক্ট করতো না, তারা মতামত প্রকাশ করতো না, স্বৈরাচারের দোষর হিসেবে কাজ করেছে, তারাও এখন শাহবাগে নেমে যাচ্ছে, তারাও এখন সচিবালয় ঘেরাও করছে, তারাও এখন প্রেস ক্লাবে নেমে যাচ্ছে। এখন আমরা সেগুলোকে সন্দেহের চোখে দেখি। আপনারা সরকারকে সময় দিন, সরকার কাজ করছে, এবং যদি কোনো দাবি ন্যায্য হয়ে থাকে সেটি যদি সরকার না মেনে নেয় আলোচনার পরে, তখন আমরা বলছি আমরা আপনাদের হয়ে সরকারকে প্রেশার দিব সেই দাবিটি মেনে নিতে। কিন্তু আপনারা প্রাথমিকভাবে আপনারা সরকারকে অ্যাড্রেস করে যেই ফর্মাল প্রক্রিয়া রয়েছে সেই ফর্মাল প্রক্রিয়া আপনারা সরকারকে অ্যাপ্রোচ করুন। দ্বিতীয়ত, আজকে আমি দেখেছি যে আমাদের যখন 5ই আগস্টের পরে বিভিন্ন বাজারে দ্রব্যমূল্যের দাম ক্রমশ কিন্তু কম ছিল, কিন্তু এখন আবার একটি অস্থিতিশীল প্রক্রিয়া বা একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে। কারণ 5ই আগস্টের পরপরই যেই এতদিন পর্যন্ত যে একটি সিন্ডিকেট ছিল বা মাফিয়াতন্ত্র ছিল, এই সিন্ডিকেট এবং মাফিয়াতন্ত্রের একটি পলায়ন পর তাদের একটি আচরণ আমরা লক্ষ্য করেছি, যার কারণে দ্রব্যমূল্যের উপরে একটি ইম্প্যাক্ট ফলে এবং সেটির দাম কমে যায়। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। কিন্তু এখন আবার দেখা যাচ্ছে ওই জায়গাগুলোতে আবার নতুন করে মাফিয়াতন্ত্র অথবা সিন্ডিকেট গড়ে উঠছে, যার কারণে প্রান্তিক পর্যায়ের যে পণ্যটি 10 টাকা সেটি ওই সিন্ডিকেটের কারণে 40 থেকে 50 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আমরা এই সিন্ডিকেট এবং মাফিয়াতন্ত্রকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই। ছাত্র নাগরিকের ঐক্যের সামনে স্বৈরাচার পর্যন্ত দাঁড়াতে পারেনি। সুতরাং আপনারা যদি জনতা বিরুদ্ধ এবং গণবিমুখ কোনো সিদ্ধান্ত নেন এবং সিন্ডিকেট করে আবার যদি দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে জনগণের মধ্যে অস্বস্তি তৈরি করেন এবং আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে একটি অস্বস্তির মধ্যে রাখেন, আপনাদের বিরুদ্ধে
ছাত্র নাগরিকের ঐক্যের মধ্য দিয়ে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সুতরাং এখনও সময় রয়েছে। এই সিন্ডিকেট, বাজার কেন্দ্রিক যে সিন্ডিকেটগুলো গড়ে উঠেছে, মাফিয়াতন্ত্র তৈরি হয়েছে, আপনারা সচেতন হয়ে যান এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে আমরা আপনাদের প্রতি আহ্বান জানাবো আপনারা তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন। এবং বিআরটিএ, ওয়াসা, ভূমি অফিস যেগুলো হচ্ছে দুর্নীতির আতুরঘর, আমরা আপনাদেরকে সচেতন করে দিতে চাই। জনগণ এখন ঐক্যবদ্ধ, জনগণ এখন সচেতন। সুতরাং আপনারা যদি ঘুষ নেওয়ার কোনো ধরনের চিন্তা করে থাকেন এবং সিস্টেমের বাইরে গিয়ে কোনো ধরনের ডিফল্ট মানি ট্রানজ্যাকশনে জড়িত থাকেন, সেগুলোর বিরুদ্ধেও কিন্তু জনগণ নিয়মতান্ত্রিকভাবে ব্যবস্থা নেবেন। আপনারা যদি সেটি ভেবে থাকেন এই সরকার আপনাদেরকে মৃদু তিরস্কার করবে অথবা ওএসডি করবে, তাহলে আপনারা ভুলের মধ্যে রয়েছেন। আমরা এই সরকারকে আহ্বান জানাবো পদচ্যুতির মধ্য দিয়ে তাদেরকে যেন যথাযথ আইনের আওতায় নিয়ে এসে দুর্নীতির যথাযথ শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করে। সর্বশেষ, আমার জায়গার সর্বশেষ, পরবর্তীতে সার্জিস বলবে, সেটি হচ্ছে আজকে আমাদের ডিএমপি কমিশনারের সাথে একটি গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ মিটিং হয়েছে, যেখানে আমরা ডিএমপি কমিশনারের কিছু পরিকল্পনা নিয়ে কথা বলেছি। কিভাবে আপনারা জানেন যে যারা জনশৃঙ্খলার কাজে নিয়োজিত যে পুলিশ বাহিনী তারা ডিমোরালাইজ হয়ে গিয়েছে, তারা যেন কাজে ফিরে সেটির জন্য আমরা একটি পরিকল্পনা বাস্তবায়ন করছি এবং সেটির আমরা খসড়া করেছি। আমরা আশা করি আগামী 2 দিনের মধ্যে আমরা সেটি নিয়ে বিভিন্ন থানায় আমাদের পরিকল্পনা নিয়ে বিভিন্ন থানায় রিভাইভাল অফ দ্য স্পিরিট কর্মসূচি গ্রহণ করব, যেটি দিয়ে ছাত্র, নাগরিক এবং পুলিশের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মধ্য দিয়ে আবার পুলিশকে স্বতঃস্ফূর্তভাবে মাঠে নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করব। একটি জায়গা স্পষ্ট করে দিতে যাই, পুলিশ ভাইরা আপনারা যারা রয়েছেন, আপনাদের সাথে আমাদের কোনো ধরনের শত্রুতা নেই। জনগণের আপনাদের সাথে সেবার সম্পর্ক, কোনো ক্ষমতার সম্পর্ক নয়। কিন্তু আপনাদের পোশাকটিকে বিগত সরকার আপনাদেরকে ব্যবহার করে, লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করে ক্ষমতায় টিকতে থাকতে চেয়েছিল। আমরা আপনাদের প্রতি আহ্বান জানাবো আপনারা কাজে ফিরে আসুন। সেই জায়গা থেকে আমাদের ছাত্র নাগরিকদের যদি কোনো সহায়তা প্রয়োজন হয় আমরা সেই সহায়তা আপনাদেরকে দিব। আপনাদের যেই পুলিশ কর্ম কমিশন গঠন করার যে আপনাদের প্রস্তাব দিয়েছেন, পুলিশ কমিশন, সেটি নিয়েও পর্যালোচনা চলছে, সেটির প্রোজ অ্যান্ড কনস আলোচনা হচ্ছে, সেটির হচ্ছে ব্যবহারিক ভিত্তিতে সেটি কতটা বাস্তবায়নযোগ্য সেটি পর্যালোচনাপূর্বক যদি এই পুলিশ কমিশন বাস্তবায়নযোগ্য হয় সেটিও বাস্তবায়ন করা হবে। আমরা চাই পুলিশ বাহিনী একটি সেবাধর্মী প্রতিষ্ঠানে পরিণত হবে, জনগণের কাজে জনগণের প্রধান এবং প্রথম যে গার্ডিয়ান হিসেবে বিবেচিত হবে পুলিশ। আমরা পুলিশের উপরে আস্থা রাখতে চাই, নির্ভরতা রাখতে চাই। সুতরাং আপনারা কাজে ফিরে আসুন। আমরা বিশ্বাস করি জনশৃঙ্খলার কাজে পুলিশের যে ভূমিকা সেই ভূমিকাটি অনস্বীকার্য।